আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ গত ক্লাসে আমরা সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমুখের উপর প্রযুক্ত টর্ক দেখছিলাম। তো গত ক্লাসে আমরা হয়তো হালকা কিছু আলাপ আলোচনা করছিলাম। আজকে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করার চেষ্টা করব। এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। আমরা জানি বলরেখাগুলো পজিটিভ থেকে বেরোয়, নেগেটিভে প্রবেশ করে। তার মানে এই পাশটা পজিটিভ, এই পাশটা নেগেটিভ। আমরা সুষম তড়িৎ ক্ষেত্রের ভিতর এ একটা বিন্দু দিছি, বি একটা বিন্দু দিছি। বি বিন্দুতে পজিটিভ চার্জ আছে আর এ বিন্দুতে নেগেটিভ চার্জ আছে। এখন এই পজিটিভ চার্জটা এইদিকে একটা বল লাভ করবে আর নেগেটিভ চার্জটা এইদিকে একটা বল লাভ করবে। তো এই বলটা হবে হলো কিউই, এই বলটা হবে আমার কিউই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চার্জটা আমার বল লাভ করতেছে কিউই, এই চার্জটা বল লাভ করতেছে কত? কিউই। এখন এখানে থেকে একটা জিনিস লক্ষ্য করো তুমি, যে টোটালটা সুষম তড়িৎ ক্ষেত্র, এই পাশটা পজিটিভ, এই পাশটা নেগেটিভ। তার ভিতরে আমি একটা দ্বিমুখ অঙ্কন করছি, সেটা হলো একটা পজিটিভ চার্জ কিউ আর হলো নেগেটিভ চার্জ কিউ। এখন এইটা বল লাভ করবে এইদিকে আর এইটা বল লাভ করবে কোন দিকে? এইদিকে। এখন তাহলে এই দ্বিমুখটা এভাবে একটা ঘূর্ণন করার যে সামর্থ্য সেটা লাভ করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থেকে একটা জিনিস দেখো, যে এই যে বল, এই বল দুটা কিন্তু এই যে দ্বিমুখ অক্ষ দুটা ভিন্ন ভিন্ন বিন্দুতে, এই ভিন্ন ভিন্ন বিন্দুতে হওয়ার প্রেক্ষাপটে এদের আমরা লব্ধি বলটা বের করতে পারি না। এখন সেই ক্ষেত্রে আমরা সেখানে কি হয়, একটা গুণন প্রবণতা ক্রিয়েট হয়। গুণন প্রবণতা কোন দিকে হবে আমরা কিছুদিন আগে দেখলাম। সেই গুণন প্রবণতাটা হবে কোন দিকে? এভাবে গুণন প্রবণতাটা এখানে হবে। এখন আসো, এই যে টর্ক, এই টর্কের মান যদি আমি বের করি তাহলে আমি লিখতে পারি টাউ। টর্কে কি দ্বারা প্রকাশ করে আমরা জানি? টাউ দ্বারা প্রকাশ করে। এখন এখানে দেখো, এখানে কিউ বল, এখানে কিউ বল, তাহলে যে কোনো একটি বলের মান সেখানে আমি লিখতে পারি কত? কিউই। এবং এই বল দুটির মধ্যবর্তী কি বের করতে হবে? আমার লম্ব দূরত্ব বের করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দিকে আমি একটা লম্ব অঙ্কন করলাম, এখানে দিকে আমি একটা টান দিলাম। দেখো এটা যদি যে কোণ, এটা কোণ, এই কোণটা একই কোণ, এই কোণটাকে আমি ধরলাম কত? থিটা। আবার আমরা আর একটা জিনিস জানি, এই নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জের মধ্যবর্তী দূরত্ব ধরি কত আমরা? 12। তাহলে দেখো এটা যদি তোমার থিটাও হয় তাহলে আমি এটাকে লিখতে পারি বল দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে বল দেখো, এইটা আর একটা বল আছে আমার এখানে, তাদের লম্ব দূরত্ব হচ্ছে কোনটা? আমার এই রেখাটা হচ্ছে। এখন এটাকে দিচ্ছি আমি এ, এটাকে দিচ্ছি বি, এটাকে দিলাম আমি কত? সি। তাহলে দেখো তুমি যে এখানে থেকে আমরা লম্ব দূরত্ব কোনটা বের করব? বিসি বের করব। তাহলে আমি এখানে লিখলাম কত? বিসি। এখন এখানে থেকে যদি আমি আবার একটু সাইড চেঞ্জ করে লিখি সাইন থিটা, তাহলে দেখো এটা আমার থিটা, লম্ব হইতেছে কোনটা? আমার এইটা। সেই হিসেবে আমি লিখতে পারি কত? বিসি। অতিভুজ হচ্ছে কোনটা? আমার এবি। তাহলে আমি লিখতে পারি কত? এবি। তাহলে দেখো আমরা সাইন থিটা ইকুয়াল কত পাইছি? বিসি বাই এবি। তাহলে বিসি করলে লিখতে পারি আমি এবি সাইন থিটা। আবার এবির পরিবর্তে কত জানো? এ আর বির মধ্যবর্তী দূরত্ব জানো কত তুমি? 12। তাহলে তুমি এখানে লিখে দাও 12 সাইন থিটা। এখন বিসি ইকুয়াল কত পাইছি আমি? 12 সাইন থিটা। এই মানটা আমি এখানে বসাবো। বিসি ইকুয়াল কত পাইছি আমি?
12 সাইন থিটা, তাহলে টাউ ইকুয়াল কিউ ইন্টু কত পাইছি আমি 12 সাইন থিটা। এখন এখানে থেকে আমি আবার আরেকটা কাজ করতে পারি, কিউ 12 কে আমি আলাদা লিখতে পারি কত ই সাইন থিটা। গত ক্লাসে আমরা একটা জিনিস দেখছিলাম, তড়িৎ দ্বিমুখী ভ্রামক পি ইকুয়াল কত কিউ 12, তাহলে এই কিউ 12 এর পরিবর্তে আমি কি লিখতে পারি পি লিখতে পারি, তাহলে আমি লিখলাম কত পি, তাহলে টাউ ইকুয়াল কত পাইছি আমি পি ই সাইন থিটা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা জিনিস জানি যে সাইন থিটা বলতে কোন গুণন ক্রস গুণন, তাহলে আমি এখানে লিখতে পারি পি ভেক্টর ক্রস কত ই ভেক্টর। তাহলে টাউ ইকুয়াল কত বললাম আমি টাউ ভেক্টর ইকুয়াল পেলাম পি ভেক্টর ক্রস ই ভেক্টর। তাহলে এখানে থেকে একটা জিনিস কিন্তু আমাদের লক্ষণীয় যে দেখো তুমি যদি তাদের মধ্যবর্তী কোণ অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্রের দিকে এইদিকে, এটা যদি এইদিকে থাকতো, এটা যদি এখানেই থাকতো, অর্থাৎ এই তড়িৎ দ্বিমুখী ডিরেকশন যদি এইদিকে থাকতো, তার মধ্যবর্তী কোণ হইতো কত 0, সেই ক্ষেত্রে আমরা কোনো টর্ক ফিল করতাম না। এবার যদি আসো যে এটা এখানে আছে আর এইটা এখানে আছে, অর্থাৎ এরকম লম্বালম্বি আছে, সেক্ষেত্রে কী হতো সাইন 90 ডিগ্রি হতো, তার কারণ থিটা ধরছে কোন দিকের সাথে এইদিকে, আর এটা আছে আমার এইভাবে, তাহলে সেই ক্ষেত্রে সে কী করতো সর্বোচ্চ পরিমাণ টর্ক অনুভব করতো। তার কারণ কি তখন থিটার মান হইতো কত 90, তাহলে টাউ ইকুয়াল কত পাইতাম আমি পি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই টপিকটা একটু ইম্পর্টেন্ট এবং কি অ্যাডমিশন বলো, সৃজনশীল বলো, এমসিকিউ বলো, সব ক্ষেত্রে আমাদের এই টপিকটা দরকার হয়। তো আমরা আশা করি সবাই এই টপিকটা একটু ভালো করে দেখার চেষ্টা করব। তো আমরা যে সূত্রটা পাইলাম টাউ ইকুয়াল পি সাইন থিটা। এখন আসো আমরা যদি এক্সাম্পল তোমার এ এবং বি এভাবে আছে শুরুতে। এখন এটাকে যদি আমরা বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ করে বা বল প্রয়োগ করে, এটা এভাবে আছে, এটাকে কি করলাম আমি এটাকে এভাবে আমি রাখবো না, এভাবে রাখবো। তার মানে একটা জিনিস দেখো, এটা কিন্তু একটা টর্ক ফিল করছে, টর্কটা কোন দিকে ফিল করছে এভাবে, মানে এভাবে সে একটা ঘূর্ণন প্রবণতা মানে প্রাপ্ত হয়েছে। সেই ক্ষেত্রে তুমি এই ঘূর্ণনের বিরুদ্ধে এখানে থেকে এখানে নিয়ে আসলাম, তার মানে তোমাকে এখানে বাইরে থেকে কিছু কাজ করতে হবে। সেই কাজটা এই তড়িৎ দ্বিমুখের উপর কি হবে জমা থাকবে কি হিসেবে বিভব শক্তি হিসেবে। কথাটা আমি আবারও বলি যে এভাবে ছিল, সে একটা টর্ক ফিল করছিল, অর্থাৎ ঘূর্ণন ফিল হয়েছে তার। এখন ঘূর্ণন তো সে করবেই, কিন্তু তার ঘূর্ণনের বিপরীতে সে ঘুরতেছে কোন দিকে এইদিকে, তাকে তুমি একটু এদিকে আনছো, এক্সাম্পল তুমি এইদিকে আনলো, এখানে আনছো, অর্থাৎ এই বিন্দুটা এখানে এভাবে আছে। দেখো তুমি তার ঘূর্ণনের বিপরীতে তোমাকে এখানে আনা হয়েছে, তার মানে বাইরে থেকে তোমাকে কোনো শক্তি প্রয়োগ করা হয়েছে, সেই শক্তিটা আসলে এই দ্বিমুখের উপর কি হিসাবে জমা হবে বিভব শক্তি হিসাবে জমা হবে। সেই হিসাবটা আমরা এখন করব। তো এখন আমরা একটা সূত্র জানি, ডব্লিউ ইকুয়াল কত টাউ থিটা। এই সূত্রটা আমরা জানি যে ডব্লিউ ইকুয়াল কত টাউ থিটা। এখন তুমি এটাকে কতটুকু ঘুরাবা, আগে থেকে ধরে নাও এটা থিটা কোণে আছে, এটা থিটা 1, এই কোণটা কত কোণ আছে থিটা 1 কোণ আছে। তো এখানে থেকে তুমি কি করলা এখানে আনলা, কতটুকু ঘুরাইছো তুমি মনে করো ডি থিটা পরিমাণ, তাহলে আমি এটাকে লিখতে পারি কত ডি থিটা। তাহলে দেখো আমি ক্ষুদ্র পরিমাণ স্মরণ করাইছি, তাহলে তার কাজও হবে কত ক্ষুদ্র পরিমাণ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এখানে যে টর্কটা যেভাবে ছিল, সরি দ্বিমুখটা যেভাবে ছিল, তাকে আমরা কোন পর্যায়ে আনছি এদিকে আনছি, কিসের বিপরীতে তার ঘূর্ণনের বিপরীতে। সেই ঘূর্ণনের বিপরীতে আনছি, যতটুকু কাজ করতে হয়েছে সেই কাজের সমপরিমাণ এই দ্বিমুখটার ভিতরে কি থাকবে বিভব শক্তি হিসেবে জমা থাকবে। তো এখানে আমরা কি করলাম ডি থিটা পর্যন্ত ঘুরাইলাম, তাহলে ডি থিটা পর্যন্ত যদি তার অবস্থান থেকে আমরা এদিকে আনি, তাহলে তার সম্পাদিত কাজ হবে ডি ডাব্লিউ ইকুয়াল কত টাউ ডি থিটা। এখন আসো আমরা এই টাউয়ের এই মানটা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা এখানে পাই পিই সাইন থিটা, সাথে আছে কত তোমার ডি থিটা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এসব করে দেখো যে এখন আমরা যে কাজটা পাইছি আমরা সম্পাদিত কাজ, তো সেটা হচ্ছে ডি ডাব্লিউ ইকুয়াল কত পি সাইন থিটা ডি থিটা।
তাহলে আমার শুরুতে ছিল কত থিটা 1 থিটা 1 থিটা 1, এই তিনটা কোণই সমান। এখন ধরে নাও তার আদি যে এই অক্ষের সাথে কোণ ছিল কত থিটা 1, তুমি চূড়ান্ত পর্যায়ে নিচ্ছ কত থিটা 2। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটাকে লিখতে পারি থিটা 1, এটাকে লিখতে পারি কত আমি থিটা 2। তো আমরা পাইলাম ইন্টিগ্রেশন ডিডাব্লিউ ইকুয়াল লোয়ার লিমিট অর্থাৎ প্রাথমিক সীমা আছে তার থিটা 1 আর চূড়ান্ত সীমা হয়েছে কত থিটা 2। তো এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এখানে থেকে আমরা একটা জিনিস ভাবতে পারি যে তার আদি অবস্থায় সেইটা এই দ্বিমুর অক্ষের সাথে কত কোণে ছিল থিটা 1 কোণে। তাহলে আমরা চূড়ান্ত সীমা এই পর্যন্ত করলাম, তাহলে দ্বিমুর অক্ষের সাপেক্ষে সে কত কোণ আছে থিটা 2 কোণ আছে। তাহলে দেখো তার আদি সীমা হলো থিটা 1, চূড়ান্ত সীমা হইতেছে কত থিটা 2। সেই কারণে আমি আদি সীমা থিটা 1 আর চূড়ান্ত সীমা ধরছি কত থিটা 2। এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করব। এখন দেখো ইন্টিগ্রেশন ডিডাব্লিউ, তুমি কি জানো ডব্লিউ, পিটাকে আমি বাইরে আনি, পিটাকে বাইরে আনলাম, ইন্টিগ্রেশন থিটা 2 থিটা 1 সাইন থিটা ডি থিটা। এখানে থেকে এখন তুমি যে কাজটা করবা, সাইন থিটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি আসে, সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা। তাহলে আমি এখানে লিখতে পারি কত মাইনাস কস থিটা। এখানে আসতে আসতে কত আমার থিটা 2 থিটা 1। এখন আমরা মানগুলো বসাই দেওয়ার চেষ্টা করব। তো মানগুলো বসানোর শুরুতে আমরা জানি আপার লিমিট বসাইতে হয়, তাহলে আমি বসাইলাম মাইনাস কস থিটা 2 সম্পর্কে কি আছে মাইনাস। তো এখানে আমি একটা কাজ করি যে এখানে একটা ফার্স্ট ব্রেকেট দিয়ে দিলাম, যেহেতু সামনে মাইনাস আছে এখানে আমি মাইনাস চিহ্ন বসিয়ে একটা ফার্স্ট ব্রেকেট দিলাম। তারপরে কি বসাইলাম থিটার জায়গায় কস থিটা 2। তারপরে যখন লোয়ার লিমিট বসাই তার আগে আমার কি বসাইতে হয়, অবশ্যই মাইনাস চিহ্ন বসাইতে হয়। তো মাইনাস চিহ্ন বসাইলাম, তারপরে আমার কি বসাইতে হবে কস থিটা 1। তাহলে আমি বসাইলাম কত কস থিটা 1। তাহলে এখানে থেকে আমি যে মানটা পাইলাম পি ইকুয়াল, দেখো এই মাইনাস এটা তো মাইনাস হয়ে যায়, তাহলে আমি এটাকে লিখতে পারি কত মাইনাস কস থিটা 2। এখন এই মাইনাস আর এই মাইনাস কি হবে আমার অবশ্যই প্লাস হবে, তাহলে আমি লিখতে পারি কত কস থিটা 1। ডব্লিউ ইকুয়াল আমি পেলাম পি কস থিটা 1 মাইনাস কস থিটা 2। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থেকে একটা জিনিস লক্ষণীয় যে আমাদের শুরুতে কি ছিল, সে থিটা 1-এ ছিল, তাকে আমরা কোন পর্যায়ে নিছি ডি থিটা পরিমাণ ঘুরিয়ে থিটা 2-তে নিছি। আদি সীমা ছিল থিটা 1 আর চূড়ান্ত সীমা ছিল থিটা 2, অর্থাৎ থিটা 1-এ থেকে তাকে থিটা 2 পর্যায়ে নিতে যে পরিমাণ কাজ করতে হয়েছে সেই কাজের রাশিমালাটা পাইছি ডব্লিউ ইকুয়াল পি কস থিটা 1 মাইনাস কস থিটা 2। এখন যেহেতু এটা এখানে ছিল, তার ঘূর্ণনটা হয়েছিল এভাবে, মানে সে একটা গুণন করার সামর্থ্য লাভ করছিল এদিকে, তাকে কোন পর্যায়ে আনছে আমি সরিয়া এখানে আনছি। তাহলে দেখো তার গুণনের বিরুদ্ধে কাজ করতেছে, ওই কাজটাই এই তড়িৎ দ্বিমেরুর উপর কি হিসাবে থাকবে, বিভব শক্তি বা সঞ্চিত শক্তি হিসাবে জমা থাকবে। তার মানে আমরা এই কাজটাকে আমরা কি বলতে পারি সঞ্চিত শক্তি। পি ইকুয়াল কত, ইউ ইকুয়াল কত পি কস থিটা 1 মাইনাস কস থিটা 2। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস ছিল। আবার আগামী ক্লাসে আমরা পরবর্তী টপিকস নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে।